নমস্কার বন্ধুরা, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলা থেকে জীবনানন্দ দাশের লেখা পাড়াগার দুপহর ভালোবাসি কবিতার হাতে কলমে প্রশ্নোত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো, জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো। উত্তর হবে জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বই হলো ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন। নেক্সট প্রশ্ন, তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কি? উত্তর হবে জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থর নাম ঝরাপালক। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দাও। দুপহর শব্দের অর্থ কী? উত্তর হবে দুপহর শব্দের অর্থ দ্বিপ্রহর বা দুপুর। নেক্সট প্রশ্ন, কেবল প্রান্তরে জানে তাহা, প্রান্তর কি জানে? কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুপহর ভালোবাসি কবিতায় কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন কবির হৃদয়ে ঘর বেঁধেছে তা কেবল প্রান্তর জানে। নেক্সট প্রশ্ন, তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়েছে এ হৃদয়। কাদের কথা এখানে বলা হয়েছে? উত্তর হবে কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া প্রশ্নে উদ্ধৃত পংক্তিটির তাহাদের শব্দের দ্বারা প্রান্তর বা মাঠ ও প্রান্তরে শঙ্খচিলের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, জলসিঁড়িটির পাশে ঘাসে কি দেখা যায়? উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতায় জল সিঁড়িটির পাশে ঘাসে ছন্দহীন বুনো চাল তার শাখাগুলি নুয়ে থাকতে দেখা যায়, জলে দেখা যায় তার ছায়া। নেক্সট প্রশ্ন, জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখ দেখা যায়? উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতায় জল সিঁড়িটির পাশে ঘাসে ছন্দহীন বুনো চাল তার শাখাগুলো নুয়ে থাকতে দেখা যায়, জলে দেখা যায় সেই চালতা গাছের ডালের ছায়া, তারই মুখের কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ডিঙিও ভাসিছে কার জলে, ডিঙিটি কেমন? উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতায় জলে ভাসমান যে ডিঙিটির প্রসঙ্গ আছে সেটি ঝাঁঝরা, ফোপড়া বা ভাঙাচোরা ও পরিত্যক্ত। ডিঙিটি কোথায় বাঁধা আছে? উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতায় যে ডিঙিটির প্রসঙ্গ আছে সেটি নদীর পাড়ে হিজল গাছের সাথে বাঁধা আছে। 3 নম্বর আছে দেখো, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন? উত্তর হবে কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁর দুই প্রহর ভালোবাসি কবিতায় কবি পাড়াগাঁর দুপুরের রোদে বেদনাময় এক স্বপ্নের আস্বাদ পান। গ্রামের চিরপরিচিত মাঠ আর শঙ্খচিল যেন তার মনের গল্প, স্বপ্ন, কাহিনীর হদিশ রাখে। কবির মন যেন এদের কাছে জন্ম জন্মান্তর ধরে হৃদয়ের ভাষা শিখেছে। গ্রাম বাংলার অতি তুচ্ছ শুকনো পাতা, শালিকেশ্বর, ভাঙা মঠ, গ্রামের মেয়ের নকশা পেরে শাড়ি যেন কবির লেখনীর গুণে হয়ে উঠেছে অনন্য। জলসিঁড়ি নদীর পাশে থাকা বুনো চাল তার ডাল কবির দৃষ্টি এড়ায়নি। মালিকহীন ভাঙাচোরা ডিঙিটি গাছে বাঁধা অবস্থায় জলে ভাসতে থাকে দেখে কবির মনে বেদনা অনুভূত হয়। দুপুরের রোদ সেই শান্ত স্তব্ধ ক্ষণে এক অপরূপ বিষণ্ণতায় কবিকে স্পর্শ করে। কবি যেন এই দুপুরের শান্ত পরিবেশের সাথে একাত্মতা অনুভব করতে পারেন, তাই তিনি দুপুরকে এত ভালোবাসেন। নেক্সট প্রশ্ন আছে দেখো, স্বপ্নে যে বেদনা আছে, কবি স্বপ্নে কেন বেদনার অনুভূতি? উত্তর হবে কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁয়ের দুই প্রহর ভালোবাসি কবিতায় জীবনের অতীত স্মৃতিগুলো কবি মনকে আলোড়িত এবং বিষণ্ণ করে তোলে। পাড়াগাঁয়ের সেই প্রান্তর ও প্রান্তরে উড়ে বেড়ানো শঙ্খচিল, শুষ্ক পাতা, শালিকেশ্বর, ভাঙা মঠ, গ্রাম্য মেয়ের নকশা পেরে শাড়ি, ঘাসের উপর নুয়ে পড়া বুনো চালতা, হিজল গাছে বাঁধা জরাজীর্ণ মালিকহীন নৌকা, পাড়াগাঁয়ের শান্ত দুপুরের এই সমস্ত স্মৃতি যেন কবির মনে বেদনাময় স্বপ্নের অনুভূতি হয়ে ধরা দিয়েছে। সুখ স্মৃতি আমাদের যেমন আনন্দ দেয় তেমনি মনকে বিষণ্ণ করে তোলে। আলোচ্য কবিতাটিতেও অতীতের স্মৃতি, পাড়াগাঁয়ের প্রতি কবির ভালোবাসা যেমন জাগিয়ে তুলেছে তেমনি কবির মনকে ভারাক্রান্ত করে তুলেছে। এ সুখ স্বপ্নে
তাই কবি বেদনাও অনুভব করেছেন। নেক্সট প্রশ্ন, প্রকৃতির কেমন ছবি কবিতাটিতে ফুটে উঠেছে তা আলোচনা করো। উত্তর হবে কবি জীবনানন্দ দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতায় পল্লী প্রকৃতির এক অপূর্ব চিত্র ফুটে উঠেছে। রৌদ্রোজ্জ্বল শান্ত দুপুরের নির্জনতা কবির মনে বিষণ্ণতা সৃষ্টি করেছে। পল্লী গ্রামে সবুজ প্রান্তর ও প্রান্তরে ওরা শঙ্খচিল তাদের কাছে যেন কবির হৃদয় যুগ যুগ ধরে কথা শিখেছে। শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, গ্রাম্য মেয়ের নকশা পেরে শাড়ি, জলসিঁড়িটির পাশে ঘাসে ঝুঁকে পড়া বুনো চাল তার শাখা, হিজল গাছে বাঁধা ঝাঁঝরা, ফোপড়া মালিকহীন ডিঙি, পল্লী প্রকৃতির এই সমস্ত সাধারণ বিষয়গুলি যেন কবির লেখনীর গুণে হয়ে উঠেছে অনন্য। এর সাথে কবি একাত্ম অনুভব করেছেন। পল্লী প্রকৃতির এই শান্ত স্নিগ্ধ আবহমান কালের রূপই যেন কবির হৃদয়ে স্বপ্নের মতো বাসা বেঁধে আছে। নেক্সট প্রশ্ন, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতিটিতে হিজল গাছে বাঁধা নদীর জলে ভাসা মালিকহীন ঝাঁঝরা ফোবরা ডিঙি নৌকার কথা বলা হয়েছে। ডিঙিটি যখন ব্যবহারযোগ্য ছিল তখন তার কত কদর ছিল, কিন্তু আজ এ ডিঙি জরাজীর্ণ, এ ডিঙি মালিকের কোনো কাজে লাগবে না, তাই মালিক ডিঙিটি পরিত্যাগ করেছে। আমাদের স্বার্থে দুনিয়াটাও যেন ঠিক তেমনই, যতদিন অন্যের কাজে লাগবে ততদিন তোমাকে মনে রাখা হবে। তাই এই জরাজীর্ণ ডিঙিটি অবহেলায় উপেক্ষায় ও অনাদরে পড়ে থাকার কারণেই কবির মনে হয় সে কেঁদে কেঁদে ভাসছে আকাশের তলে। এই উক্তির মধ্য দিয়ে কবি ফুটিয়ে তুলেছেন জীবনের এক কঠিন সত্যকে। নেক্সট প্রশ্ন আছে, দেখো নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। প্রথম প্রশ্ন, পাড়াগার দুই প্রহর ভালোবাসি শীর্ষক কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দের কবি মানসিকতার পরিচয় কীভাবে ধরা দিয়েছে তা বুঝিয়ে দাও। দেখো উত্তর হবে কবি জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতাটি রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। বরাবরই কবি জীবনানন্দ দাশের মনে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতির প্রভাব বিস্তার করেছে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় ফুটে উঠেছে সেই প্রতিচ্ছবি। পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতায় কবি অকপটে স্বীকার করেছেন গ্রাম বাংলার এই রূপকে তিনি ভালোবাসেন। দুপুরের রোদে কবি স্বপ্নের গন্ধ পান। খোলা প্রান্ত, শঙ্খচিল, ভাঙা মঠ, বুনো চাল তার নুয়ে পড়া ডাল, জলে ভাসমান জরাজীর্ণ ডিঙি, এসব দেখে পল্লী প্রকৃতির চিরন্তন স্নিগ্ধ রূপ হয়ে ধরা পড়েছে আলোচ্য কবিতায়। নির্জন স্তব্ধ দুপুরে কবি যেন একাকী খোলা আকাশের নিচে পড়ে থাকা জরাজীর্ণ ডিঙি নৌকার যন্ত্রণাও উপলব্ধি করেন। গ্রাম্য প্রকৃতির স্মৃতি কবির মনে যেমন সুখ দেয় তেমনি বিষণ্ণ ও করে তোলে হৃদয়। সর্বোপরি বলা যায় আলোচ্য কবিতায় কবির পল্লী প্রকৃতির সাথে একাত্মতা ও প্রকৃতির রূপ মিলেমিশে একাকার হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, কবিতাটির এটা গঠন হবে, ঠিক আছে, কবিতাটির গঠন কৌশল আলোচনা করো। দেখো উত্তর হবে কবি জীবনানন্দ, এটা কবি হবে, দাশ রচিত রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতাটি সনেটধর্মী বা চতুর্দশপদী কবিতা। কবিতাটির প্রথম স্তবকে 8টি ও দ্বিতীয় স্তবকে 6টি পংক্তি মিলে মোট 14 পংক্তির কবিতা এটি। প্রথম স্তবকে অন্ত মিলে ধরন হচ্ছে, দেখো লেখা আছে দ্বিতীয় স্তবকে অন্ত মিলে ধরন হচ্ছে এটা, ঠিক আছে। এছাড়াও কিছু অসাধারণ উপমা, যেমন রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের, ছন্দহীন বুনো চালতা কবিতাটিকে গঠনগত দিক থেকে করে তুলেছে অনন্য। নেক্সট প্রশ্ন আছে, দেখো গন্ধ লেগে আছে রৌদ্রে যেন ভিজে বেদনার কবিতায় কিভাবে এই অপরূপ বিষণ্ণতার স্পর্শ এসে লেগেছে তা যথাযথ পংক্তি উদ্ধৃতি করে আলোচনা করো। উত্তর হবে জীবনানন্দ দাশ রচিত পাড়াগার দুই প্রহর ভালোবাসি কবিতায় ফুটে উঠেছে পল্লী প্রকৃতির প্রতি কবির ভালোবাসা। কবি পাড়াগাঁয়ের দুপুরকে ভালোবেসেছেন, কিন্তু সেই দুপুরের রোদেই আছে ভিজে বেদনার গন্ধ। পুরনো স্মৃতি কবির মনে ভালোবাসার সঞ্চার করলেও হারিয়ে যাওয়া আর না পাওয়ার বেদনা কবির মনকে বিষণ্ণ করে তোলে। রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে উক্তির মাধ্যমে যেন কবি পৃথিবীব্যাপী নিঃসঙ্গতাকে তুলে ধরেছেন। সেই নিঃসঙ্গতার রূপক হয়ে উঠেছে জলে ভাসমান জরাজীর্ণ ডিঙি নৌকাটি। কবিও
যেন সেই নিঃসঙ্গতাকে উপলব্ধি করেছেন, তাই তো তিনি রৌদ্রে অনুভব করেছেন ভিজে বেদনার গন্ধ। এরপর আছে দেখো মার্চের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। পাড়াগা, এটা হবে পাড়াগ্রাম, পাড়াগা। নাসিক্য ভবন, দুপোহর, দ্বীপপোহর থেকে হয়েছে দুপোহর। স্বপন, স্বপ্ন থেকে স্বপন, স্বরভক্তি। জনম, জন্ম থেকে জনম, স্বরভক্তি। ভিজে, ভিজা থেকে ভিজে, স্বরসঙ্গতি। 6 নম্বর প্রশ্ন আছে নিচের শব্দগুলির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। শঙ্খচিল, শঙ্খ বর্ণের চিল, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। নকশা পেরে, নকশা আঁকা পার বিশিষ্ট মধ্যপদলোপী কর্মধারায় সমাস। ছন্দহীন, ছন্দদ্বারাহীন, করণ তৎপুরুষ সমাস। এরপর আছে দেখো নিচের বাক্যগুলিতে ক্রিয়ার কাল নির্দেশ করো। পাড়াগার দুই প্রহর ভালোবাসি, এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের, এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। এরপরে প্রশ্ন শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চাল তার, এটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। এরপর আছে ডিঙিও ভাসিচ্ছে কার জলে, এটা হচ্ছে ঘটমান বর্তমান কাল। নেক্সট আছে কোন দিন সেই দিকে আসিবে না আর, এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ কাল।